আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না। জানাবো গ্রিলে আটক চোর, স্যার আমি বের হতে পারছি না, আমার একজন বাচ্চা আছে। নেতানিয়াহুর চাঞ্চল্যকর দাবি, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জীবিত নাকি মৃত। এবং সর্বশেষ জানাবো বাজারে অপরিপক্ক আম, তদারকি নেই প্রশাসনের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না। 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমান যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকায় এই ক্রিকেটার সম্প্রতি সিম্পলি সাইজে কে পাওয়া একান্ত সাক্ষাৎকারে দেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি এবং নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন। সাক্ষাৎকারে সমসাময়িক রাজনীতির রূপান্তর নিয়ে তার মধ্যে মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না। রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, তিনি মনে করেন না যে তিনি কোনো ভুল করেছেন। এমনকি ইমরান খানের মতো নতুন দল গঠন না করে কেন প্রথাগত রাজনীতিতে এলেন, এমন প্রশ্নের জবাবেও তিনি নিজের সিদ্ধান্ত অটল রাখার সিদ্ধান্ত নেন। পট পরিবর্তনের পর থেকে সাকিব দেশে ফেরেননি। আগামীতে দেশে ফিরলে প্রথম কোথায় যাবেন, মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা, এমন প্রশ্নের জবাবে সাকিবের কণ্ঠে ঝরে পড়ে অনিশ্চয়তার সুর। তিনি সরাসরি বলেন, এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তার। খেলোয়াড় থাকাকালীন নির্বাচনে অংশ নেওয়া কি কোনো নিরাপত্তার শঙ্কা থেকে ছিল? এমন প্রশ্নের জবাবে সাকিব বেশ আবেগপ্রবণ হয়ে উত্তর দেন। তিনি বলেন, আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি, আমি সবসময় মাগুরাতে ফয়সালে ছিলাম। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন এলাকার মানুষের কাছে তার পরিচিতি এবং টান সবসময় ব্যক্তিগত শেকড় কেন্দ্রিক ছিল। উল্লেখ্য, রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিবের দেশে ফেরা নিয়ে ক্রিকেট পাড়ায় দীর্ঘ সময় ধরে নানা গুঞ্জন চলছে। সাকিবের এই সাক্ষাৎকারটি দেশের ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গ্রিলে আটক চোর, স্যার আমি বের হতে পারছি না, আমার একজন বাচ্চা আছে। কুমিল্লায় দিন দুপুরে একটি বাসায় চুরি করে পালানোর সময় বারান্দায় লোহার গ্রিলে আটকে পড়েছে মারজান হোসেন জিহাদ নামের এক চোর। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। জানালার গ্রিলে আটকে থাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ভিডিওতে ভাইরাল হয়, এর আগে গত রোববার দুপুরে কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকায় একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 20 দিনের কারাদণ্ড দেওয়া হয়। আটক মোহাম্মদ মারজান হোসেন জিহাদ নগরীর ছোট্ট এলাকায় আব্দুল বারিকের ছেলে। ওই ভবনটির মালিক ইসলামপুর এলাকায় মোহাম্মদ আলী। ভবনের নিচতলায় ভাড়াটিয়া পরিবার বসবাস করেছিল। সেখানে চুরি করতে গিয়ে ধরা পড়েন জিহাদ। কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভাইরাল হওয়া 1 মিনিট 10 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ভবনটির বারান্দায় গ্রিলে আটকে আছে চোর জিহাদ। গ্রিলের ফাঁক দিয়ে বের হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন তিনি। এ দৃশ্য দেখছিল স্থানীয় এলাকার উৎসুক লোকজন। এ সময় তাকে চিৎকার করে বলতে শোনা যায়, স্যার আমি বের হতে পারছি না, আমার একজন বাচ্চা আছে। এ পর্যায়ে উপস্থিত লোকজন প্রায় আধা ঘন্টা পর ওই চোরকে গ্রিল থেকে টেনে বের করে। পুলিশ জানায়, রোববার দুপুরে নগরের ইসলামপুর এলাকায় একটি ভবনের নিচতলার বারান্দায় গ্রিল কেটে ওই বাসায় চুরি করতে প্রবেশ করতে জিহাদ। পরে বের হওয়ার সময় তার শরীরে গ্রিল আটকে পড়ে। এ ঘটনায় এলাকায় হইচই সৃষ্টি হলে লোকজন ভিড় করেন। পরে স্থানীয় জনতা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে দীর্ঘক্ষণ চেষ্টার পর বের করা হয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে তাকে নেওয়া হলে আদালত তার 20 দিনের কারাদণ্ড প্রদান করে। ওসি তহিদুল ইসলাম বলেন, ঘটনাটি গতকালের ছিল। ওই চোরকে 20 দিনের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নেতানিয়াহুর চাঞ্চল্যকর দাবি, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জীবিত নাকি মৃত। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি কি আদৌ বেঁচে আছেন নাকি তিনি এখনই কেবল এক অদৃশ্য ছায়া? ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক সাম্প্রতিক বয়ানে এখন তোলপাড় গোটা বিশ্ব। সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু যা দাবি করেছেন তা যেন কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। খামেনি বেঁচে আছেন, কিন্তু তিনি এখন আর প্রকাশ্যে নেই। এক অন্ধকার নিষিদ্ধ নিরাপত্তার চাদরে ঢাকা কোনো এক গোপন ব্যাংকারে নিজেকে বন্দী রেখেছেন তিনি। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পূর্বসূরি আলী খামেনির মৃত্যুর পর থেকে মোস্তফাকে নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছিল। নেতানিয়াহুর মতে ঝংকারে থেকে নিজের ক্ষমতা জাহির করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন মোস্তফা, যদিও সেই কর্তৃত্ব এখন অনেকটাই ফিকে।
তবে শুধু খামেনির অবস্থানই নয়, ইসরায়েল প্রধানমন্ত্রীর কণ্ঠে শোনা গেল এক অদ্ভুত স্বীকারোক্তি। তিনি মেনে নিলেন যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে ইরান কতটা দক্ষ হতে পারে তা আগে থেকে আঁচ করতে পারেনি। বিশ্বের দু মহাশক্তি ইসরায়েল ও আমেরিকা যুদ্ধের ময়দানে ইরানের এই চাল যেন এক বড় ধাক্কা হয়ে এসেছে তেল আবিব আর ওয়াশিংটনের কাছে। গোয়েন্দা ব্যর্থতার এই বিরল স্বীকারোক্তি এখন আন্তর্জাতিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যুদ্ধ এখনই শেষ হচ্ছে না। তার মতে যতক্ষণ না ইরানের মাটির তলায় লুকানো সমৃদ্ধ ইউরেনিয়াম ভান্ডার পুরোপুরি ধ্বংস করা হচ্ছে এবং তাদের পারমাণবিক কেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, ততক্ষণ যুদ্ধের দামামা থাকবে না। কাজ এখনো বাকি আছে। নেতানিয়াহুর এই এক লাইনের হুঙ্কার যেন বুঝিয়ে দিচ্ছে সামনের দিনগুলোতে মধ্যপ্রাচ্যের আকাশ আবারও উত্তপ্ত হবে। ইরান সরকার কি তবে পতনের মুখে? এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু এক অদ্ভুত তুলনা জানলেন। তিনি বলেন, কোন শাসন ব্যবস্থার পতন অনেকটা দেউলিয়া হওয়ার মতো, প্রথমে খুব ধীরে ধীরে এগোয় এবং শেষ মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ইরানের বর্তমান অবস্থা কি হবে সেই খাদের কিনারায় নেতানিয়াহুর ইঙ্গিত অন্তত সেদিকেই, যদিও কোনো গ্যারান্টি তিনি দিতে রাজি হয়নি। এদিকে রণক্ষেত্রে যখন উত্তপ্ত, তখন কূটনৈতিক টেবিলেও বইছে ঝোড়ো হাওয়া। ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ থেকে আসা শক্তি প্রস্তাবকে সরাসরি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। ইরানের প্রস্তাবিত 3 স্তরের শান্তি পরিকল্পনা এবং মার্কিন 14 দফা শর্তাবলীর মধ্যে এখন যোজন যোজন দূরত্ব। একদিকে ইউরেনিয়াম হস্তান্তরের চাপ, অন্যদিকে অবরোধ তুলে নেওয়ার দাবি। দুপক্ষই এখনও অনুর অবস্থানে। ইরানের পক্ষ থেকে পাকিস্তানের মাধ্যমে পাঠানো সেই 3 স্তরের প্রস্তাবটি ছিল মূলত যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার উপর তিনি ভিত্তি। কিন্তু ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে, পারমাণবিক কার্যক্রমের উপর চূড়ান্ত লাগাম না টানা পর্যন্ত কোনো আপোষ নয়। বাজারে অপরিপক্ক আম, তদারকি নেই প্রশাসনের। রাজশাহীর প্রশাসন আম সংগ্রহের তারিখ ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করেছে গত এপ্রিল, কিন্তু তার তোয়াক্কা না করে দুর্গাপুর ও পুলচি উপজেলায় অপরিপক্ক আম নামতে শুরু করেছে অসাধু ব্যবসায়ীরা। এমনকি জেলার সবচেয়ে বড় আম বাজার বানেশ্বর হাটেও মিলছে আম। অভিযোগ উঠেছে, অধিক মুনাফার আশায় এসব কাঁচা আর বাগান থেকে পেড়ে গোপন স্থানে কেমিক্যালের মাধ্যমে পাকানো হচ্ছে। পরে রাজশাহীর আগাম পাকা আম হিসেবে বাজারজাত করে সাধারণ ক্রেতাদের প্রতারিত করা হচ্ছে। দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, 2 সপ্তাহ আগ থেকে অনেকে বাগানে আম পাড়া তোড়জোড় চলছে, অথচ বাগানগুলোতে এখনো আম পাকাতে শুরু করেনি। গতকাল পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় ভ্যান গাড়িতে আম নিয়ে যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। কথা হয় তার সঙ্গে। তিনি জানান, বাজারে বিক্রির জন্য আমগুলো তিনি নিয়ে যাচ্ছেন। মোবাইল ফোনে এক ব্যাপারীর সঙ্গে কথা হয়েছে, তাকেও আমগুলো তিনি দেবেন। এদিকে গত রোববার জেলা প্রশাসক থেকে আম পাড়ার ঘোষণা দেওয়া হয়। ক্যালেন্ডার অনুযায়ী 15 মে থেকে সব ধরনের গুটি আম নামানো হবে। এরপর 22 মে থেকে গোপালভোগ, 25 মে থেকে রানী পছন্দ ও লক্ষণভোগ, 30 মে থেকে হিমসাগর বা ক্ষীরসাপাত, 10 জুন থেকে ব্যানান, ম্যাঙ্গো ও ল্যাংড়া, 15 জুন থেকে আম্রপালি ও ফজলি, 5 জুলাই থেকে বাড়ি আম, 10 জুলাই থেকে আশ্বিনা এবং 15 জুলাই থেকে গৌরমতি নামানো যাবে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর রাজশাহী প্রায় 19,061 কেজিতে হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,44,000 টন। দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহারা শারমিন লাবণী বলেন, জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগে আম পাড়া সম্পূর্ণ অবৈধ। অধিক মুনাফার আশায় অপরিপক্ক আম পাড়া ও কেমিক্যালে ব্যবহারের অভিযোগ পেলে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। জানতে চাইলে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, জেলার সবচেয়ে বড় আমের হাট বসে বানেশ্বরে। 15 মে থেকে গুটি আম আসবে বাজারে। আমে যাতে কেউ কেমিক্যাল মেশাতে না পারে এ বিষয়ে প্রশাসনের নজরদারি চলছে। নির্বাহী কর্মকর্তা আরো বলেন, জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগে কাছ থেকে আমভাঙা ও বানেশ্বর বাজারে আম উঠছে কিনা এ বিষয়ে আমার জানা নেই, তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।